যে একটা জিনিস মনে রাখতে হবে যে কলম হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এবং আমরা যে জিনিসটা হচ্ছে, আপনি একজন মানুষকে শক্তি দিয়ে দাবিয়ে রাখতে পারবেন, কিন্তু তার মগজকে, তার ব্রেনকে, তার স্বপ্নকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না। এবং এটা বিকশিত হয় কিভাবে? বিকশিত হয় তার মধ্যে যদি চেতনা ঢুকিয়ে দেওয়া যায়। একটা কবির কবিতা আছে যে, দেহ তোমার অধীন বটে, মন যে চির স্বাধীন নয়। আমার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আপনারা দেখেছেন সেই জুলাই অভ্যুত্থানে, সেই 36 জুলাইয়ে দেখা গেছে কিছুদিন আগেও কোনো অস্তিত্ব নেই, মিছিল করার সাহস নেই, কিন্তু দেখা গেল যে সেই হেমিলনের বংশী বাদকের মতো বাঁশি বাজলো, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এলো। যাকে ভাবাই যায়নি যে তাকে সরিয়ে দেওয়া সম্ভব, সেই মানুষটিকে চলে যেতে হলো। এই যে একটি অবস্থা, এটা হচ্ছে কি, যখনই মানুষের ব্রেনকে কন্ট্রোল করা যায়। এবং আমাদের মৌলানা শামীম আহমদ তিনি যে কথাটা বলছেন যে পরিচ্ছন্ন সমাজ গঠন, পরিচ্ছন্ন সমাজ গঠন যদি সম্ভব নয়, পরিচ্ছন্ন সমাজ মানে কি? পরিচ্ছন্ন সমাজ মানে যেখানে ঘুষ থাকবে না, পরিচ্ছন্ন সমাজ মানে দুর্নীতি থাকবে না, পরিচ্ছন্ন সমাজ মানে ধর্ষণ থাকবে না, পরিচ্ছন্ন সমাজ মানে লুটপাট থাকবে না, পরিচ্ছন্ন সমাজ মানে ব্যাংকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হবে না। এবং এটা করতে হলে আমাদের কি করতে হবে? আমার ব্রেনকে, আমাদের শত শত কোটি কোটি ব্রেনকে আমাদের সচল করতে হবে। আমাদের ভাবনায় থাকতে হবে যে যারাই অপকর্ম করবে তাদেরকে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। এবং এই কাজটি করার জন্য তিনি বইটি লিখেছেন। আমি জানি যে আমরা যে হয়তো একদিন দুই দিনে এটা সম্ভব হবে না, কিন্তু আমরা সত্য কথা বলে যাব। আমার কণ্ঠ ক্ষীণ, আমি যা বুঝি, আমি যা ভালো জানি, ভালো কথা আমি বারবার বলবো। এবং বারবার ভালো কথা বলতে বলতেই কিন্তু একদিন আমরা ভালো সমাজ পাবো। একটা জিনিস মনে রাখতে হবে, চোর ডাকাতরা কিন্তু সংগঠিত, লুটেরা কিন্তু সংগঠিত, কিন্তু ভালো মানুষ খুব কম সংগঠিত হয়। এর জন্য আমাদের কি করতে হবে? ভালো মানুষকে সংগঠিত হবে এবং আমাদের শীর্ষাডালা প্রাচীরের মতো ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে, ঐক্য সৃষ্টি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা একটি কল্যাণময়, শান্তিময়, সুখী সমাজ পাবো। সেই সমাজের প্রত্যাশা রেখে আবারও বায়েজিদ মাহমুদকে ধন্যবাদ জানিয়ে, মৌলানা শামীম আহমদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে তাকে ধন্যবাদ দিতে হয় যে প্রবাসী থেকেও যে তিনি বাংলাদেশের কথা ভাবছেন, প্রবাসীর এত ব্যস্ততার মধ্যে যে তিনি কলমটি পাশে রাখেননি। এর জন্য তাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। সুধীবৃন্দ, কয়েক বছর আগে এক কাকডাকা বন্যা, আমি তখন খুব ছোট। একদিন সুনামগঞ্জ সদরে, আমার জেলা সুনামগঞ্জ সদরে একটি বিশেষ প্রোগ্রামে আমার উপস্থিতি। সেই প্রোগ্রামে দারসুল কোরআন রেখেছিলেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নাম মৌলানা আব্দুস সালাম আল মাদানী। এরপর কয়েক মুহূর্ত মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তার দারসুল কোরআন। সুধীবৃন্দ, এবার আজও আমাদের সৌভাগ্য হচ্ছে আজকে আমাদের প্রধান আলোচক মৌলানা আব্দুস সালাম আল মাদানী সাহেবকে আজকে প্রধান আলোচকের বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব। এই বইটি প্রকাশনা অনুষ্ঠানের স্নেহাস্পদ প্রিয়ভাজন সভাপতি, পাণ্ডুলিপি প্রকাশনীর স্বত্বাধিকারী প্রিয় ভাই বায়েজিদ মাহমুদ ফয়সাল। আজকের প্রধান অতিথি শিক্ষাবিদ, লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর প্রফেসর তাজউদ্দিন। মঞ্চ আলোকিত করে বসে আছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি, কবি কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক লেফটেন্যান্ট কর্নেল পীর আতাউর রহমান, সাবেক অধ্যক্ষ মদনমোহন কলেজ। আছেন আরো বিদগ্ধ ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সামরিক ব্যক্তিত্ব জনাব কর্নেল আলী আহমদ, প্রিয় ভাই সেলিম আউয়াল, জনাব কবি বেলাল আহমদ চৌধুরী,
রেজাউল করিম তালুকদার সহ সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসলে সাহিত্য সংক্রান্ত একটি অনুষ্ঠানে এত বিদগ্ধ অতিথিবৃন্দ এবং আপনারা যারা সমবেত হয়েছেন, নিঃসন্দেহে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমাকে প্রধান আলোচকের জন্য বলেছেন। আসলে বইটি তার নামেই প্রকাশ পাচ্ছে বইটি কতটুকু গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব। আমরা জানি মানুষ সামাজিক জীব। সমাজ গঠিত হয় কয়েকটি পরিবার নিয়ে, পরিবার গঠিত হয় একাধিক ব্যক্তি নিয়ে। আমরা যারা আস্তিক, আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমানের অঙ্গ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের সৃষ্টি। আদমকে আল্লাহ পাক জান্নাতে সৃষ্টি করার পরে তিনি একাকিত্বে ভুগছিলেন। আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ পাক তার সেই মনোবেদনা বুঝতে পেরে ক্লোনিং করে তার বাম পাজরের হাড় থেকে তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। পৃথিবীতে আসার পরে 1000 বৎসর তারা বেঁচে ছিলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সেই 1000 বৎসরের ভিতরে হাজারেরও অধিক সন্তান সন্ততির মালিক হয়েছিলেন আদম এবং হাওয়া দম্পতি। প্রয়োজনের তাগিদে বিভিন্ন পরিবারে তারা ভাগ হলেন। অতঃপর ধীরে ধীরে এই পরিবারগুলো বিচ্ছিন্ন হলো এক একটি সমাজ। আর এই সমাজের নেতা ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা, এই যে বইটি সবাই উল্লেখ করেছেন এবং আমিও উল্লেখ করছি, লেখক মাওলানা শামীম, সাতকের একটি অজপাড়াগার আদানগরের একজন মানুষ, যিনি শিক্ষা অর্জন করেছেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে কামিল তথা মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন আল হাদিস শাস্ত্রে। প্রয়োজনের তাগিদে বসবাস করেন ইতালিতে। সেখানে থেকেও আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সেই কলমকে তিনি ডিটাচ হননি কলম থেকে। বইটি তেমন বড় না হলেও মাঝারি টাইপের 74টি ছোট্ট বড় প্রবন্ধ তার বইয়ের মধ্যে আছে। আমি চোখ বুলানোর চেষ্টা করেছি। এই যে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে মানুষকে বাঁচতে হবে। এই সমাজের সদস্য গুলো যদি মার্জিত হয়, শিক্ষিত হয়, সুশীল হয়, নৈতিক মূল্যবোধে যদি তারা ভূষিত থেকে থাকে, তাহলে এই পরিবার হয় উন্নত, এই সমাজ হয় উন্নত। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি একা বাঁচতে পারবে না, বরং তুমি আগে বাঁচো, অতঃপর তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। এজন্য শামীম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। আমি তার বইতে 2 ধরনের বক্তব্য বা প্রবন্ধ তিনি উপস্থাপন করেছেন পেয়েছি। একটি হলো এই সমাজের সমস্যাগুলোকে তিনি চিহ্নিত করার চেষ্টা করেছেন। সমাজের অবক্ষয়, মূল্যবোধের অনুপস্থিতি, সুশীল শিক্ষা, নৈতিকতা সম্পন্ন শিক্ষার অনুপস্থিতি, সমাজের মধ্যে মারামারি, হানাহানি, অর্থনৈতিকভাবে বৈষম্য, সামাজিকভাবে বৈষম্য, পরিবেশ বান্ধব বসতি ইত্যাদির অনুপস্থিতি আমাদের সমাজকে একটি অন্ধকার সমাজে রূপান্তরিত করেছে।
তিনি এই সমাজকে কিভাবে কি মোটিভেশন করলে কি ধরনের এটাকে সংশোধন করা যায় সে ব্যাপারেও তিনি আলোকপাত করেছেন, তিনি কলম ধরেছেন। আমি দীর্ঘায়িত না করে অতি সংক্ষেপে তিনি এই সমাজকে একটি কাঙ্ক্ষিত সুন্দর গঠনমূলক সমাজ গঠনের জন্য তিনি বেশ কিছু পয়েন্টের উল্লেখ করেছেন তার প্রবন্ধদাদিগুলোতে। আমি সংক্ষেপে এগুলো আলোচনা করছি। প্রথমত তিনি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়, কিন্তু এই শিক্ষা কোন শিক্ষা? যেই শিক্ষার সাথে নৈতিকতা তথা ধর্মীয় মূল্যবোধ ইনক্লুডেড আছে। তাই আল্লাহ পাক বলেছেন, ইকরা বিসমি রাব্বিক, পড়ো, পাঠ করো। শুধু কোরআন পাঠ করতে হবে, হাদিস পাঠ করতে হবে এ কথা আল্লাহ বলেননি। পড়ো, বিজ্ঞান পড়ো, কৃষি পড়ো, ইতিহাস পড়ো, গল্প নাটক সবকিছুই পড়ো, তবে কি বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়তে হবে। রব হুইজ আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, নৈতিকতাবিহীন শিক্ষা, ধর্মীয় মূল্যবোধহীন শিক্ষা আজকে আমাদের সমাজে প্রচলিত হওয়ার কারণে আমাদের সমাজটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আজকে সবচেয়ে চুরি, চামারি, ডাকাতি ইত্যাদি সংগঠিত হচ্ছে মূল্যবোধহীন, ধর্মীয় নীতি নৈতিকতাবোধহীন শিক্ষার কারণে। এজন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটি আমি মানে নিতে পারি না। বরং নৈতিকতা সমৃদ্ধ, দ্বীনি শিক্ষা সমৃদ্ধ, আখিরাতমুখী শিক্ষা সমৃদ্ধ শিক্ষাই জাতির মেরুদণ্ড। তিনি এ ব্যাপারে আলোকপাত করেছেন। তিনি আলোকপাত করেছেন তার লেখাতে, সমাজ হতে হবে কল্যাণকামী, পরস্পরের প্রতি সহমর্মিতা বোধ থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে। গতকাল যে একটা বিপর্যয় সংঘটিত হলো, আল্লাহু আকবার, একজন মানবিক শিক্ষিকা নিজে বেঁচে ছিলেন তিনি, কিন্তু তার সন্তানাদি, তার ছাত্রছাত্রীদেরকে, অগ্নিদগ্ধ ছাত্রছাত্রীদেরকে বাঁচালেন তিনি 20 জনের মতো। অতঃপর তিনি নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। প্রিয় ভাইয়েরা, একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গঠনের জন্য অবশ্যই কল্যাণকামিতা থাকতে হবে, পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে, সহমর্মিতা বোধ আমাদের ভিতরে থাকতে হবে। প্রত্যেকটি দুর্যোগ, দুর্ভোগ, দুঃসময়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এটা হচ্ছে অন্যতম একটি শর্ত। একটি সুন্দর সমাজ, পরিচ্ছন্ন সমাজের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অর্থনৈতিকভাবে সাম্য এবং ভারসাম্যতা বজায় রাখা। কেহ তাকিবে তেতালার উপরে, কেহ তাকিবে নিচে, এটা চলবে না। একজন মানুষের কতটুকু জায়গার প্রয়োজন, একজন মানুষের কতটি বাসার প্রয়োজন। আজকে লুটেরা শ্রেণীর মানুষেরা যারা ক্ষমতার স্বাদ পেয়েছে, তারা শুধু খাই স্বভাবের, একটা দুইটা বাড়ি নয়, বরং কোনো ক্ষমতাধর যারা চুরি চামারি করে দেখা যায় 1200-এরও অধিক বাড়িঘর বানিয়েছে। কি বলেন, ঠিক না? 1200 অধিক। এই সমাজ কখনো সুখী সমাজ হতে পারে না যেই সমাজে অর্থনৈতিক ভারসাম্যতা নাই। প্রিয় ভাইরা, সমাজ সুন্দর হতে হলে আরো 2-1টি পয়েন্ট বলে আমি শেষ করব। জবাবদিহিতা থাকতে হবে। আমি চূড়ান্ত, আমি যা বলবো তাই ঠিক, আমি ক্ষমতার মালিক, আমি তোমাদেরকে খাওয়াই, এগুলো ফেরাউনি বক্তব্য, নমরুদি বক্তব্য। প্রিয় ভাইয়েরা, জবাবদিহিতা থাকতে হবে। সৎ নেতৃত্ব সমাজ গঠনের জন্য, সুস্থ সমাজ বিনির্মাণের জন্য সৎ নেতৃত্ব অবশ্যম্ভাবী। কোটি টাকা দিয়ে যদি এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি খুলেন, আর যদি এর ম্যানেজার অথবা ক্যাশিয়ার একটা চোর মার্কা মানুষকে রাখেন, আপনার কোটি টাকার ব্যবসা ফতুর হয়ে যাবে, দশে যাবে, ধ্বংস হয়ে যাবে 2 বছরের ভিতরে। এজন্য
অবশ্যই সমাজের প্রত্যেকটি স্তরে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। ঐক্যবদ্ধ থাকা একটা মডেল আদর্শ সমাজের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, লেখক শামীম অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে সমাজটার বসবাসের জন্য প্রাকৃতিক পরিবেশ বান্ধব ব্যবস্থা থাকতে হবে। সবুজ বনানী, সুন্দর নীল আকাশ, ছোট্ট ছোট্ট খাল নদী নালা থাকতে হবে, পরিচ্ছন্ন রাস্তাঘাট থাকতে হবে, একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। বসবাসের জন্য, সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা গাছ লাগাবো, পরিবেশ বান্ধব রাস্তাঘাট ইত্যাদি বানাবো, এটা অত্যন্ত প্রয়োজনীয়। আমি সর্বশেষ দুইটি পয়েন্ট শুধু বলবো। একটি পরিচ্ছন্ন, সুখী, সমৃদ্ধশালী, সুশীল সমাজ গঠনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, মাদক, অনাচার ইত্যাদি থেকে সমাজকে পবিত্র রাখা। সর্বশেষ যে পয়েন্টটি উল্লেখ করবো সেটা হচ্ছে, তিনিও উল্লেখ করেছেন, ইমাম সাহেবদের ভূমিকা, মসজিদ কেন্দ্রিক যে সংস্কার। এই বাংলাদেশে প্রায় 4 লক্ষের মতো ইমাম আছে। প্রাপ্তবয়স্ক মহিলা বাদ দিয়ে পুরুষ প্রায় 6 থেকে 7 কোটি মানুষ প্রত্যেক দিন জুমাবার দিন ইমাম সাহেবের সম্মুখে বসে। এই ইমাম যদি সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে যদি মানুষকে বিরত রাখার চেষ্টা করেন, তাহলে এটা অত্যন্ত গ্রহণযোগ্য হয়। এজন্য ইমাম সাহেব, আলিম উলামাদেরকে সুন্দর সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করতে হবে। সর্বশেষ যে কথাটুকু বলতে চাই, শামীম 74টি প্রবন্ধের মধ্যে সর্বশেষ প্রবন্ধ লিখেছেন, আসুন একটি পরিচ্ছন্ন সমাজ গঠন করি। এ কথা থেকে বোঝা যায় তার আবেদন কি, তিনি কি বলতে চান। আমি আশা করব এই বইটির বহুল প্রচারণা কামনা করছি। শামীমের এটা প্রথম বই, উনি আরো লিখবেন, এবং আমরা যারা এখানে এসেছি আমরা বিশ্বাস করি যে আপনারাও বইয়ের প্রতি, লেখার প্রতি, জ্ঞান গবেষণার প্রতি আগ্রহী। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমার সাধকের লেখক, অনেক উপস্থিতি ও সাধকের আছেন, আর আলোচক মহোদয় আমার এখানে রেজাবাই ব্যতীত আর কেউ সাধকের নয়। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিতির জন্য। সবাই ভালো, জি সুনাম, আমি সাধকের কথা কইয়া রে ভাই, বুটারের কথা কইয়া। তো সবাই ভালো থাকুন ইনশাআল্লাহুল আজিজ। আমি সময় ক্ষেপণ করার জন্য দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরতের কণ্ঠে। হযরতের ছায়াকে আল্লাহ আমাদের মাথার উপর আরো দীর্ঘ করুন, আমিন। সম্মানিত সুধীবৃন্দ, এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সিলেটের অত্যন্ত গুণী ব্যক্তিত্ব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমদ, শিক্ষাবিদ, লেখক ও সংগঠক। আমাদের মধ্যে ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন সাধকের গুণী ব্যক্তিত্ব হযরত মাওলানা ফরিদ উদ্দিন, হযরত মাওলানা আকবর আলী, হযরত মাওলানা মখসুসুর রহমান, এবং তারা মঞ্চে আসন গ্রহণ করেছেন। মাওলানা সালাউদ্দিন, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব একটা সুন্দর বিষয় নিয়ে দাঁড়িয়েছি। আমাদের এখন যুগ সন্ধিক্ষণ চলছে। আমাদের পচা একটা অতীতকে ফেলে আমরা সামনে একটা সজীব সতেজ ভবিষ্যতের দিকে আগাচ্ছি। এই সময়ে আমাদেরকে কতগুলো পজিটিভ চিন্তা ভাবনা নিতে হবে। না নিতে পারলে আমরা আবার সেই আবর্তে ফিরে যাব যেখান থেকে আমরা বের হয়েছিলাম। শুদ্ধ, সুন্দর এবং একটা প্রোগ্রেসিভ সমাজ গঠনে আমাদের কি ভূমিকা থাকবে? আমরা কারা?
আমরা হচ্ছি এই দেশের যারা সুশীল মানুষ, মোটামুটি লেখাপড়া জানি, যারা আমরা দেশ সম্পর্কে চিন্তা করি, দেশ সম্পর্কে ভাবি এবং দেশের ভালো হোক সেটা চাই, তাদের কি ভূমিকা, সেই ভূমিকাগুলো আমরা যদি বিচার করি যে আমরা কি পালন করছি আর কি করছি না, তাহলেই আমাদের মূল্যায়ন হবে, আমরা আগামী প্রজন্মের কাছে জবাবদিহি করতে পারব। আমাদের দেশে আমি ঘুষ খাই, চুরি করি, কিন্তু আমার ছেলে কখনো দাঁড়িয়ে বলে না আব্বা তুমি ঘুষ খাইও না, আমি তোমার ভাত খাবো না। এই সাহসটুকু আমার ছেলেকে আমি দিচ্ছি না, আমি দিচ্ছি না। আমি আমার ছাত্রকে কথা বলতে দিচ্ছি না, এই বেয়াদব চুপ থাকো। অথচ আমি শিক্ষক, আমি প্রাইভেট কোচিং করাই আর টাকা নেই। ছাত্র যদি বলে স্যার আপনার কোচিং এর পয়সা হালাল না, আমি কি খুশি হব? হ্যাঁ, খুশি হব না। কেন হব না? কারণ আমাকে আঘাত করেছে। আমরা আঘাতটা কি কারো কাছ থেকে ধার করে আনি না নিজে অর্জন করি? আঘাত আমরা অর্জন করি, অপমান আমরা অর্জন করি। আজকে আপনি চিন্তা করেন তো, এই দেশের মন্ত্রী, এমপি, বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, তাদেরকে যখন দেখেন আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না, লোকজন দূরে থেকে ডিম মারতেছে, তাদের কেমন লাগে? কেমন লাগে? আজকে আপনারা বাংলাদেশের সবচাইতে বড় ধনী সালমান এফ রহমানের চেহারাটা দেখছেন? হ্যাঁ, এতে তো শরম নাই। শরম থাকলে বহু আগে মরে যেত। শরম নাই, একেবারে বেহায়া বেশরম, যার জন্য এখনো হাসে। আমি যখন কোনো অন্যায় করি, আমার স্ত্রী যখন ধরে বলে তুমি এটা খুব অন্যায় করেছ, বিশ্বাস করেন ভাত খেতে পারি না, ঘুমাতে পারি না, এবং ঘরেই বসতে পারি না, বাইরে গিয়ে কোথাও দূরে গিয়ে বসে থাকি, কারণ আমি শরম পেয়েছি, আমার শরম আছে। আজকের যুগে আমাদের এইখানে এই যে আপনার সুস্থ সমাজ গঠন করতে গেলে মানুষের মধ্যে লজ্জা শরম তৈরি করতে হবে, নাকি? মানুষের মধ্যে লজ্জা শরম তৈরি করতে হবে। আজকে আমরা লজ্জা শরমটাকে কি করেছি? সরকারের খাতায় জমা দিয়ে দিছি। এটা আমাদের দরকার নাই। সরকারের লজ্জা থাকলে আছে, তারা দেখবে, আমাদের দরকার নেই। আমরা যা খুশি ন্যাংটা হয়ে অন্যায় করব। আপনি বলেন তো, এই যে আজকে বক্তৃতায় অনেকেই বলে গেছেন যে আমাদের অনেক ছেলে মেয়ে আগুনে জ্বলে গেছে গতকালকে। কেন জ্বলেছে? কেন জ্বলেছে? আমাদের আজকের থেকে 50 বছর আগের কেনা যে প্লেন, যে ফাইটার প্লেন, যে প্লেন দিয়ে আমরা যুদ্ধ করব, সেই প্লেনের রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর 3000 কোটি টাকা বরাদ্দ হয় প্রতি বছর। গত 4 বছরে 12,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই প্লেনগুলোকে ঠিকঠাক করার জন্য, হোল্ড করার জন্য। আমরা কি বলি? হোল্ড করা, ঠিকঠাক করার জন্য দিয়েছে পয়সা। এই গেল, পয়সা গেল কই? পয়সা গেল কই? কালকে আমার প্লেনের ব্রেক ফেল করছে, প্লেনের স্পিডোমিটার ফেল করছে, প্লেনের সকল রকমের যন্ত্রপাতি ফেল করছে। যা করার পরে পাইলট কি করছে? সে কোন রকমের নিয়ে জনগণের উপর থেকে নিয়ে একটা মাঠ পাইছে, সেই মাঠের মধ্যে ফেলছে। তাকে ধন্যবাদ দিয়ে সে মরে গিয়ে অমর হয়ে থাকলো। কি বলেন? তো যে নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান এই গত 4 বছর মেনটেন্যান্সের দায়িত্ব ছিল, তার কি শরম আছে? হ্যাঁ, সে আজকে বিদেশ থেকে বলতেছে যে আমি আসতেছি, আসলে পরে বুঝবো। ওখান থেকে টার্কির থেকে সে একটা তদন্ত কমিশন করে দিয়েছে যে এই অমুক অমুক 3 জন তদন্ত করে ফেলো। তদন্ত হয় চোরের, সবসময় তদন্ত হয় চোরের সঙ্গে 2 নম্বর চোর থাকে, এরা তদন্ত করে, নাকি? হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন, যারা এখানে আছেন সামনের সারিতে, যারা বিশেষ অতিথিবৃন্দ আছেন, আপনারা জীবনে অনেক তদন্ত কমিটির নাম শুনেছেন।
কোনোদিন কোনো কমিটির রিপোর্ট পেয়েছেন মার্কেটে, পত্রিকায়, শ্বেতপত্রে? হয় না। তো এই শুধু তদন্ত হবে, তদন্ত একটা কমিটি করে দিলাম, এইটা তদন্ত হতে হতে কাগজগুলো ড্রাফট কাগজ হয়, ওগুলো আপনার স্টোরে জমা হয়ে যায়, এগুলো কখনো আলোচনা হয় না। এই হচ্ছে আমাদের সমাজের ব্যবস্থা। তো একে যদি আপনারা, এখন কি হয়েছে, আমরা গত 17 বৎসর আগুনে পুড়ে পানিতে ডুবে খেয়ে না খেয়ে জেল খেটে পুলিশের লাথি গুতা খেয়ে আমরা আন্দোলন করে একটা সরকারকে উৎখাত করেছি এবং দেশটাকে আমরা একটা সুস্থ সমাজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশকে এগিয়ে যাচ্ছে? যাচ্ছে না। এই যে সচিবরা যারা ছিল, বাংলাদেশের বিসিএস সচিব, এরা আবার বিভিন্নভাবে এসে সচিব হয়ে গেছে সবাই। এবং এরা চিন্তা করেন, কালকে আগুন জ্বলেছে বাংলাদেশে একটা স্কুলে, আজকে বলছে তারা পরীক্ষা হোক। তারপরে তাদের শিক্ষা উপদেষ্টাকে বলা হয়েছে পরীক্ষা হবে না। পিনাকি ভট্টাচার্য ফোন করেছে ফ্রান্স থেকে যে আপনি পরীক্ষা পিছান। তো উনি সচিবকে বলছে, শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের নামে এক ছেলে, বাড়ি সম্ভবত ঢাকা, তো সে বলছে পরীক্ষা পিছানো যাবে না। চিন্তা করেন। এখন আপনারা কি বলেন? আপনারা বলেন যে আমরা এদেশে কি একটা জিনিস আছে না, পাবলিক জমা হয়ে গিয়া পাবলিক একজনে মারে, চোর চুপটারে মারে, এটাকে কি বলে? মব। মব হচ্ছে বাংলাদেশের জন্য একটা ওয়াজিব সংগঠন। যদি কেউ মবের বিরুদ্ধে বলে, সে তার ইমামের বিরুদ্ধে বলে। যদি মবের বিরুদ্ধে বলে, সে রাষ্ট্রের বিরুদ্ধে বলে। কারণ হলো, একদল লোক মব হয়ে গিয়ে এই সচিবকে যদি 10টা থাপ্পড় না মারে, তাহলে তার মগজ ঠিক হবে না। এই যে বিমান বাহিনীর প্রধান, তাকে যদি মবরা না ধরে, তাহলে সে আর কোনোদিন সংশোধন হবে না। আমি কিন্তু এই সমাজকে সুস্থ সমাজ গঠনের জন্য আমি একমাত্র মবকে মনে করি। এই মব পারবে, আর কেউ পারবে না। আপনারা, আমরা শিক্ষকরা, এই যে অধ্যাপক সাহেবরা পড়াবে, ভাইস চ্যান্সেলর সাহেব কি করে? ওনারা শুধু নৈতিকতা দিয়ে যাবে। এই নৈতিকতা কেউ শুনে? নীতিকতা কেউ শুনে? বলেন, আপনি আপনার ছেলেকে দাঁড় করাইয়া বলেন নীতিকতার কতক্ষণ বলে, আব্বার হুশ ঠিক নাই, যা খুশি তাই বলে। এই যে আমার একজন শিক্ষক সামনে আছে, আখলাকুর রহমান, আখলাকুল আম্বিয়া, তো আসপিয়া, আমি এদেরকে আমার স্কুলে দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা তারপর লেকচার দিতাম। আমি গেলে পরে বলতো, দূর স্যার তো বুড়া হইতেছে আস্তে আস্তে, এই জন্য একটু বেশি কথা বলে, গুরুত্ব দিত না, দিবে না। কারণ হচ্ছে আমাদের সমাজ মিথ্যা কথা শুনতে শুনতে অভ্যস্ত। ব্লাফ, ভুয়া প্রমিস, ভুয়া শপথ, আপনাদেরকে আমি রাস্তা বানিয়ে দেব, আপনাদের স্কুল কলেজকে আমি একেবারে স্বর্গে পাঠিয়ে দেব, এই বললেই আপনারা ভোট দিবেন, না হইলে দিবেন না। আপনারা বলেন, আপনারা হিসাব করে দেখেন, গত 20 বৎসরে আপনাদের এমপি বা মন্ত্রী কয়দিন আপনাদের স্কুলে বা কলেজে গেছে? খবর নেন তো। হ্যাঁ, মাদ্রাসায় তো একদিনও যায় নাই, বুঝলাম মাদ্রাসা সে দেখতেই পারে না, কিন্তু স্কুল এবং কলেজ যেখানে সে পড়েছে, সেইখানে আপনার এমপি এবং মন্ত্রী বৎসরে কয়দিন গেছে খবর নিতে পারেন? পারবেন না। কিন্তু আমি মন্ত্রী হই নাই, এমপি হই নাই, আমি কিন্তু রাস্তায় বাড়ি যাবার সময়ে বিশ্বনাথে গ্রামে একটা মহিলা কলেজ হয়েছে, সেখানে আমি 1 ঘন্টা ইংরেজি পড়াই যাই। আমি কলকলি কলেজে, শাহজালাল কলেজে ওই রাস্তা দিয়ে যাবার পথে নেমে 1 ঘন্টা একটা পিরিয়ড ইংরেজি পড়াইয়া যায়, কারণ আমার ভালো লাগে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আমাদের নেতারা তো শিক্ষিতদের সঙ্গে চলে না, অশিক্ষিত গোয়ার গুন্ডা পান্ডা নিয়ে চলবে। তো এখন গুন্ডাতন্ত্র চাইতে মব ভালো কিনা আপনারা বিবেচনা করবেন। আমি মবের পক্ষে, এবং এই দেশে একমাত্র মব পারবে সুন্দর সুস্থ একটা সমাজ আগামী দিনে নির্বাচন করতে, একটা সমাজ গড়তে। আমি পারবো না, আমার অধ্যাপকরা কেউ পারবেন না। কারণ অধ্যাপকরা পারবে না, তাদের সামাজিক অবস্থান নাই। এনারা অনেকে টিউশনি করে, শিক্ষকরা টিউশনি করে, এদের অবস্থান নাই সমাজকে গড়বার মতো, নির্মাণ করবার মতো। যেদিন থেকে শিক্ষকরা টিউশনিতে শুরু হয়েছে,
সেদিন থেকে শিক্ষকের মর্যাদা কমে গেছে। ছাত্ররা দাঁড়িয়ে বলে ভাইস চ্যান্সেলরকে, স্যার আপনি নিজের যোগ্যতায় বসেন নাই, আমরা আপনারে বসাইছি, এই ভাইস চ্যান্সেলরের কি চাকরি করা উচিত ছিল? বলেন। পরের দিন রিজাইন করে দিয়ে সে যদি যাইতো একটা গরুর খামার করতো, 4টা গাই কিনে একটা ফার্ম করত, তাহলে তার দুধ খেয়ে আমরা খুশি হইতাম এবং মনে করতাম যে হালাল জিনিস খাইতেছি। সেও হারাম খাইতেছে, আমাদেরকেও হারাম খাওয়াইতেছে। তো এই হারাম খাওয়ার থেকে আমরা যদি নিজেদেরকে সেভ করতে না পারবো, আমার ছেলে কি করে? ছেলে হাইজাক করে, ছেলে চাঁদাবাজি করে, টাকা নিয়ে বাড়িতে আসে, আইসা বড় বোয়াল মাছ কিনে আনে, রুই মাছ আনে। বাবা যদি বলে যে তুই কই পাইলি এই টাকা, বলে কেউ বাবা খুশি মনে খায়। আমাদেরকে সমাজকে গড়তে গেলে আমাদের সমাজটাকে ভাঙতে হবে এবং ভাঙ্গার জন্য মব প্রয়োজন। আমি মবের পক্ষে, আপনারা সবাই মবের জন্য দোয়া করবেন যে আল্লাহ মবকে শক্তিশালী করে দাও, যেন ভালো করে সমাজটাকে, দুর্নীতিকে পিটাতে পারে। আসসালামু আলাইকুম। সবচেয়ে করুণ ভাবে লেখা থাকবে, তারা চুপ ছিল, সবাই নীরব ছিল, মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা। সুধীবৃন্দ, সেই নীরবতা ভেঙে আমাদের সবাইকে আবার একটি গণজাগরণ করতে হবে। আমাদের সমাজ, আমাদের দেশ আমাদেরকেই করতে হবে। আমরা সকলে মিলে আবার গড়ে তুলব আমাদের নতুন বাংলাদেশ, ইনশাআল্লাহ। সুধীবৃন্দ, এবারে বক্তব্য নিয়ে আসছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর, সাবেক অধ্যক্ষ মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আপনারা যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই যে মৌলানা শামীম, আমার কাছে মনে হয়েছে একটা বাচ্চা ছেলে, বয়স কত আমি জানি না, আমি দেখিনি ওর জন্ম তারিখ, তবে আমাদের তুলনায় তো অবশ্যই বাচ্চা ছেলে। উনি আমার বাসায় গিয়েছিল বইটা নিয়ে, সবগুলা পড়া সম্ভব হয়নি, পাতা উল্টিয়েছি, 1-2টা পড়েছি। যা লিখেছে উনি, একটা সুষ্ঠু সমাজ গঠনের জন্য এগুলার প্রয়োজন, এবং উনি যে কথাগুলো লিখেছেন আমি তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তিনি কোরআন হাদিসের আলোকে এই কথাগুলো বলেছেন এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা ইসলামী সমাজে পারে দেশে, যে কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা করতে। ইসলামী সমাজ ছাড়া দেশে শান্তি আসা সম্ভব নয়। আমাদের দেশে একটু আগে যে আলী ভাই বক্তৃতা দিয়ে গেলেন যে বাবা খুশি হয় ছেলে যখন বোয়াল মাছ বড়টা বাসায় নিয়ে আসে, খোঁজ নেয় না কোথা থেকে সে আনলো। আমাদের দেশের অনেক সচিব, তাদের বেতন কত ধরলাম 1 লাখ টাকা, আমি জানি না, এক্স্যাক্টলি জানি না, ধরলাম 1 লাখ টাকা, এর বেশি তো হওয়ার কথা না। তার ছেলে আমেরিকায় পড়ে, মাসে খরচ হয় 4 লাখ টাকা, কোথা থেকে আসে? সরকার খোঁজ নেয় না। যদি খোঁজ নিত তাহলে এই দুর্নীতি আমাদের দেশে হতো না। আমাদের দেশের এমপি সাহেবরা বিনা ট্যাক্সে গাড়ি আনেন এবং একটা গাড়ি ট্যাক্সের পরও 4 কোটি টাকা দিতে হয়। আমি একজন সুনামগঞ্জের একজন এমপি, আমি নাম বলবো না, যিনি গাড়িটা ছুটাতে পারেননি ওই আগস্টের অভ্যুত্থানের পরে, শুনলাম যে গাড়িটার মূল্য ছিল 4 কোটি টাকা। তো 4 কোটি টাকা, ওই 4 কোটি টাকা ওনার আসলো কোথা থেকে? এইটা তো সরকার খুঁজে না। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম আমাদের নির্বাচন কমিশন বলেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্য দিয়েছিলেন ওনার, কি বলে এটার, নির্বাচনের সময় কি বিবরণী, হিসাব বিবরণী দিয়েছিলেন,
সেইটার সাথে তার যে সম্পদ আছে সেইটা মিলে না। নির্বাচন কমিশন বলেছেন আমাদের এখন আর কিছু করার নেই। এইটা হলো পত্রিকার সংবাদ। তো আমি মিথ্যা সংবাদ দিলাম, আমার কোটি কোটি টাকার অবৈধ সম্পদ আছে, আমি বললাম আমার 1 লাখ টাকার মালিক, এমপি হয়ে গেলাম, এরপরে আমার আর কিছু নির্বাচন কমিশনের করার নাই। এই হলো আমাদের দেশের আইন। এই আইন যদি বলবৎ থাকে, আমাদের দেশ কখনো একটা সুন্দর দেশ, একটা ওই যে পরিচ্ছন্ন সমাজ গঠিত হবে না। এটার জন্য প্রয়োজন বিবেকবান মানুষ। আর ওই বিবেকবান মানুষের জন্য আলী ভাই যেটা বলেছেন মব, এই সমস্ত ইয়ং জেনারেশনের প্রয়োজন। আমাদের দ্বারা কিছুই হবে না, আমরা পচে গেছি। এই পচা মানুষ দিয়ে কিছু হবে না। ওই ইয়ং জেনারেশনের প্রয়োজন, যারা এই দেশের মানুষকে ডান্ডা দিয়ে ঠান্ডা করবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের লেখককে, তার দীর্ঘায়ু কামনা করছি, এবং তার মাধ্যমে আরো এই ধরনের লেখনী তার কাছ থেকে আসবে, প্রকাশিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন প্রিন্সিপাল কবি কালাম আজাদ। প্রিন্সিপাল কবি কালাম আজাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি মহোদয় এবং সম্মানীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট সিলেটের গণিব নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব, এই বইয়ের আলোচনার আগে আমি ছোট্ট একটা ভূমিকা দিতে চাই। সেটা হচ্ছে আমার বয়স দিন রাত মিলাইলে 155 বছর, দিন রাতের হিসাব। তো এই 155 বছরের মধ্যে 3 বছর বাদ দিলে বাকি সময়টা আমি ওই পড়াশোনার মধ্যে বা পরিবেশের মধ্যে আছি। কিন্তু সমাজ ভাঙ্গার কথা শুনেছি অনেক, সমাজ ভাঙব, নতুন গল্প, এই করবো সেই করব, কিন্তু পরিচ্ছন্ন সমাজ গঠন এই ক্ষেত্রে আমাদের কি ভূমিকা, এই ধরনের শিরোনামের কোনো একটি পরিচ্ছদ আমি পড়ি না, আমার সামনে আসেনি। মৌলানা শামীম আহমদ সাহেবকে এই জন্য ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই যে তিনি একেবারে পরিষ্কার ভাষায় পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব নামে একটা গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থ আমি পড়েছি, এটার মধ্যে আপনাদের প্রায় সবার হাতে পৌঁছে গেছে বইটা। এখানে মানে বুঝিয়ে দেওয়ার মতো কোনো জটিল জিনিস নাই, সমস্ত জিনিস স্বব্যাখ্যাত। এই যে স্বব্যাখ্যাত জিনিসটা আমাদের হচ্ছে যে এই যে সহজ সুন্দর জিনিসটা আমরা যারা পাইছি সবাই আমরা বোধহয় পড়ব না, আর পড়লেও এই যে আমরা যে সমাজটা এখানে উপস্থিত আছি এটা কিন্তু খণ্ডিত একটা সমাজ। বড় দাগে বলছি যে সমাজটা তো নারী পুরুষে হয়, আমরা সবাই কিন্তু পুরুষ, এবং মাশাআল্লাহ আমাদের মধ্যে 99 জন শতকরা আমাদের বিবিদেরকে এই গ্রন্থ সম্পর্কে একটা কথাও বলবো না। বলবেন? আলহামদুলিল্লাহ। জি। তো এই যে শেয়ার করা, সমাজের পরিচ্ছন্ন সমাজের সবচেয়ে বড় যে জিনিস মন্ত্র কথাটা, সেটা হলো শেয়ার অ্যান্ড কেয়ার। আমরা আমাদের জ্ঞানবর্তা বলি, আমাদের যে বুদ্ধি বিবেক, এটাকে আমরা শেয়ার করি না। এই শেয়ার না করা, আমার 2 জন মানে সিনিয়র বন্ধু, সম্মানীয় বন্ধু মবক্রেসির পক্ষে কথা বলেছেন, আমি মবক্রেসির পক্ষে না। জি, আমি যেটা বিশ্বাস করি যে আমাদের সবাইকে কিন্তু সত্য কথাগুলো বলতে হবে, শেয়ার করতে হবে, এবং ক্রমাগত আমরা যখন বলতে থাকবো, যেহেতু মানুষ, সেই হেতু মানুষের মধ্যে পরিবর্তন আসবে। এখানে দেখেন যে সিলেটি ভাষায় খুব প্রসিদ্ধ একটা সমাজের চিত্র আছে।
সুরে সুরে আলী এক সুরে বিয়া করেন আর সুরের হালি। সমাজের বাইরে কোনো মানুষ থাকতে পারে না, মানুষ সামাজিক জীব, এবং প্রত্যেকেই নিজের একটা সমাজ গঠন করে। দেখা যায় যে সংগঠিত সমাজ হলো দুর্নীতিবাজদের, আর এই দুর্নীতির মূল কারণটা হচ্ছে দারিদ্র। আমরা দারিদ্র দূরীকরণে চেষ্টা করি না, পরস্পরকে সাহায্য করি না, কিন্তু আমার মৌলানা সাহেব তার গ্রন্থে, মৌলানা শামীম আহমদ তার গ্রন্থে কিন্তু আমাদেরকে এই যে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য, দারিদ্র দূরীকরণের জন্য একেবারে সহজ ভাষায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যদি এইটার আলোকে আমরা কথা বলতে থাকি তাহলে আমি বিশ্বাস করি যে সমাজে পরিবর্তন আসবে, পজিটিভিটি আসবে। এখন যে আমাদের কথা কেউ শুনে না, আমরা মাস্টাররা ক্ষমতাহীন কিংবা শুধু রাজনীতির উপরে আমরা বেশি, তো আমরা মানে বাঙালির জন্ম হয় কি বলে ওই আপনার রাজনীতি শিখে, দুনিয়ায় আসার পরেই আমরা মায়ের পেট থেকে বেরিয়ে আমরা রাজনীতি শিখে ফেলি। আর এই যে জ্যামিতি যেটা, এটা আমরা শিখি মৃত্যুর পরে, যখন কাপড়ের কাপড়ে আমাদের পা ডাকলে মাথা ডাকে না, মাথা ডাকলে পা ডাকে না। এই যে সব কিছুতে রাজনীতি না দেখে, রাজনীতি এই তো বুড়োরা যেটা বলেছেন সেটা আমিও বলি, যে এই যে গত বছর যে কাণ্ডটা আমাদের তরুণরা করেছে, আমাদের জন্মে 3 জন্মেও আমরা এটা পারতাম না। আমরা ওদের কাছে ঋণী, আমাদের তরুণদের কাছে, এবং এটা প্রমাণ করে এদের মধ্যে স্বচ্ছতা আছে। এদের মধ্যে যদি আমরা এই মন্ত্রগুলা দিতে পারি, এই মন্ত্রগুলো যদি দিতে পারি, এই যে পজিটিভ মন্ত্রগুলো যেটা মৌলানা শামীম আহমদ সাহেব বলেছেন, তাহলে কিন্তু বিপ্লবটা হওয়া সম্ভব, পজিটিভ বিপ্লবটা হওয়া সম্ভব। এইখানে আমরা যেহেতু তিনি একজন মৌলানা সাহেব, আজ থেকে 50-60 বছর আগে আমরা কিন্তু কোনো মৌলানা সাহেবের কাছ থেকে একটা স্বচ্ছ সুন্দর বাংলা বই আশা করতে পারতাম না। তিনি এটা করেছেন, ইতালি প্রবাসী একজন মানুষ। তো তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবাইকে অনুরোধ করব যে বইখানা আপনারা একটু পড়বেন, বাচ্চা কাচ্চাদেরকেও পড়তে দেবেন, আপনাদের গিন্নি যারা পড়াশোনা জানেন তাদেরকেও পড়াবেন। আমরা যদি নৈরাশ্য প্রকাশ করি যে আমাদের দ্বারা কিচ্ছু হবে না, ভালো কথার কোনো মূল্য নাই, তাহলে কিন্তু এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরাজয় হয়ে যাবো, আমরা পরাজিত হব না। তো আমি আমার কথা বাড়াচ্ছি না, আমি বলছি যে এটা একটা পরিপূর্ণ বই, একটা পজিটিভ বই, এবং আমরা যে সমস্ত জিনিসকে ওভারলুক করি এইগুলোকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। অতএব আমরা আরেকটা কথা, যে আমাদের সমাজে আপনার ওই পরস্পরের প্রতি সম্মান নাই, আমরা যেন আমাদের ভাই বিরাদরকে সম্মান করতে জানি। আর কোরআন শরীফে পরিষ্কার আল্লাহর ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের আওলাদদেরকে সম্মানিত করেছি, আদমের আওলাদদেরকে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন মানুষকে সম্মান করি, এবং সম্মানের সাথে তাকে যেন বলতে পারি ভালো হোক, ভালো করো। জি, এই দাওয়াতটা যদি আমরা দিতে পারি, যে দাওয়াতটা আমাদের কাছে পৌঁছেছে, তাহলে ইনশাল্লাহ আমরা একটা পজিটিভ সমাজ দেখতে পাবো। হ্যাঁ, আমাদের রাজনীতি পচে গেছে, কিন্তু পচে গেলেও আমাদের এই যে আজকের প্রধান আলোচক যিনি ছিলেন, তিনি ইলেকশনে দাঁড়াচ্ছেন, মৌলানা মৌলভী বলে ভোট না দিয়ে যে ইনি কিছু জানেন না, বুঝেন না, এটা যেরকম প্রধান আলোচক করছেন, আগামীতে যেন আমরা এইখানে একজন এমপি পাই যিনি আমাদের প্রধান আলোচক হবেন। এই আর জি আমিন। জি, এখন ইয়েটা হচ্ছে যে এই ভালো হওয়ার আর ভালো করার জন্য একেবারে আমাদের জীবন ধরার কোনো প্রয়োজন নাই। শুধু আমাদের খুলুসিয়তের সাথে আমরা যদি আমাদের ভাই বিরাদর যারা আছে, আমাদের পাড়াপড়শি যারা আছে, তাদের সাথে আমরা সম্মানের সাথে মিশতে পারি, তাহলেই কিন্তু আমরা সম্মানিত মানুষ হিসেবে বাঁচতে পারবো। আদারওয়াইজ আমাদের দুঃখ আছে। তো দুঃখের কথা না বলে বলবো যে মানে আল্লাহ আমাদের উপরে যে দায়িত্বটা দিয়েছেন, যে এই যে ভালোর পথে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে বেছে নিয়েছি, আমি নির্বাচন করেছি মুসলমানদেরকে, কি জন্য?
তোমরা ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দকে প্রতিরোধ করবে। এই আয়াতটা যদি আমরা মনে রাখি, এই প্রাইম দায়িত্ব মুসলমানের, এই আয়াতটা যদি মনে রেখে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা আমরা ঠিক করি, তাহলে আমাদের মৌলানা শাহী মাহমুদের স্বপ্ন পূরণ হবে, আমরাও একটা শান্তির দুনিয়া থেকে বিদায় নিতে পারবো ইনশাল্লাহ। সবাইকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বমণ্ডলী, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি কালাম আজাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। কবি কালাম আজাদ মৃত্তিকার ছাইবর্ষ কাব্যগ্রন্থের অমর শিল্পী। তার এই মূল্যবান বক্তব্যের জন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি যদি ভুল না করি তাহলে পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব যে বইটি লেখা হয়েছে সেটি লেখক এমন একটি দেশে বসে লিখেছেন যেখানে কোনো সমাজ কাঠামো নেই, অর্থাৎ ব্যক্তি আর ব্যক্তির পরে সরাসরি রাষ্ট্র। কিন্তু আমরা কত সুন্দর একটা সামাজিকভাবে বসবাস করছি বাংলাদেশে। আমি লেখকদের কাছে আরো আশা করব যারা পরিচ্ছন্ন সমাজ এবং পরিচ্ছন্ন পরিবার গঠনে, কারণ আমরা জানি পরিবারগুলো নিয়েই কিন্তু সমাজ গঠিত হয় এবং পরিবারের মূল্যবোধগুলো হারিয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে সমাজে অপরিচ্ছন্নতা এসে যুক্ত হচ্ছে। তো সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমরা লেখক অনুভূতি শুনবো। আমাদের আজকের যে বইটিকে কেন্দ্র করি আজকের আয়োজন পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের সম্মানিত লেখক, প্রবাসী লেখক মাওলানা শামীম আহমদ সাহেবকে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের বই প্রকাশনা উৎসবের সম্মানিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিলেটের সুনামধন্য পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী শ্রদ্ধা বড় ভাই জনাব বায়েজিদ মাহমুদ ফয়সল সাহেব, আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেটের সুনামধন্য বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর শ্রদ্ধেয় জনাব অধ্যাপক ডক্টর তাজউদ্দিন সাহেব। আরও আমাদের মধ্যে আজকে বিশেষ অতিথি হিসাবে বৃহত্তর সিলেট অঞ্চলের সম্মানিত জ্ঞানী, গুণীজন, লেখক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আজকে সুপ্রিয় আমাদের বন্ধুমহল, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমার মতো একজন ছোট মানুষকে একটি বই লেখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আজকের এই মঞ্চে উপস্থিত প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী সবার প্রতি অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনাদের মতো গুণী মানুষজন আমার মতো ছোট মানুষের এই বই প্রকাশনা অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। আমাকে আপনারা কৃতজ্ঞতার আবদ্ধে আপনারা আমাকে ঋণী করেছেন। আমি আপনাদের উপস্থিত সবার প্রতি অসংখ্য অগণিত কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের উপস্থিত সকলকে দুনিয়া এবং আখিরাতে আমাদের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা এবং উত্তম প্রতিদান দান করেন। সম্মানিত উপস্থিতি, এই মঞ্চের মধ্যে আমি সবচেয়ে ছোট মানুষ এবং স্বল্প জ্ঞানের অধিকারী। এইমাত্র যে শিশু জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে, তার চেয়েও আমি
সর্বনিম্ন। আমি আসলে কোনো লেখক হয়ে গেছি বা লেখক হয়ে যাব এই ধরনের এখন পর্যন্ত এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমি আমার মধ্যে আনতে পারতেছি না। আমাদের এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত লেখক, সমাজসেবক, শিক্ষাবিদ, ওনাদের দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি। আমার মধ্যে সমাজ নিয়ে কিছু চিন্তা ভাবনা, সমাজ নিয়ে কিছু দৃষ্টিভঙ্গি, সমাজ নিয়ে আমার ব্যক্তিগত কিছু পরিকল্পনা, আমি আমার মনের মধ্যে সমাজ নিয়ে যে বিষয়গুলো লালন করি, পালন করি এবং আমার বাস্তব জীবনে ছোট ছোট পরিসরে সমাজ নিয়ে কিছু কিছু কাজ প্র্যাকটিস করার চেষ্টা করি, কাজে পরিণত করার চেষ্টা করি, ওই বিষয়গুলো আমি ছোট ছোট পরিসরে ভূমিকা আকারে আপনাদের সামনে এই বইয়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমি এই বইয়ের মধ্যে আমি এমন কোনো দুঃসাহস করিনি, আবার করবো না যে আমি আমার শ্রদ্ধা স্যার বলেছেন যে আমি নির্দেশনা বা উনি ওনার মতো আমাকে সম্মান দিতে গিয়ে বলেছেন, আমি আসলে ওই নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা রাখি না। আমি ছোট মানুষ। আমার এই বইয়ের মধ্যে সমাজ নিয়ে আমি যে বিষয়গুলো লিখেছি, আমাদের এই সমাজ হলো আমাদের সবার সমাজ। আমরা ঐক্যবদ্ধ চেষ্টা ছাড়া, সম্মিলিত চেষ্টা ছাড়া, ঐক্যবদ্ধ সম্মিলিত উদ্যোগ ছাড়া আমরা আমাদের এই সমাজকে কখনো সুস্থ, সুন্দর, নিরাপদ, বাসযোগ্য, ভ্রাতৃত্বপূর্ণ এবং আদর্শ সমাজ, আলোকিত সমাজে পরিণত করতে পারবো না। আমরা যদি আমাদের এই গ্রাম্য সমাজ থেকে নিয়ে রাষ্ট্র এবং বিশ্ব সমাজ, সামগ্রিক সমাজ ব্যবস্থাকে যদি আমরা সুস্থ, সুন্দর, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য একটি নিরাপদ সমাজে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সকলের সম্মিলিত অংশগ্রহণ, সকলের সম্মিলিত ঐক্যবদ্ধ চেষ্টা অবশ্যই প্রয়োজন। সম্মিলিত ঐক্যবদ্ধ চেষ্টা ছাড়া কোনো একক ব্যক্তির পক্ষে সামগ্রিক সমাজ ব্যবস্থাকে সুস্থ, সুন্দর, নিরাপদ করা, বাসযোগ্য একটা পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণ করা কখনো সম্ভব নয়। তাই আমার আবেদন থাকবে, আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে এই সমাজকে, সামগ্রিক সমাজ ব্যবস্থাকে সুন্দর করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি, উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন এবং আমার আগে যে সকল সম্মানিত গুণীজন এখানে বক্তব্য রেখেছেন, আমি যতদূর সম্ভব আমি আমার মাথার মধ্যে ওইগুলা, যদিও আমি কাগজের মধ্যে লিখিনি, ওনাদের এই কথাগুলা, বক্তব্যগুলা আমি চেষ্টা করেছি স্মরণে রাখার, যাতে আমার ভবিষ্যতের চলার পাথেয় হয়। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওনাদের এই কথা, বক্তব্যগুলোকে আমার আগামী দিনে আমার কথা, কাজকর্মে প্রয়োগ করার জন্য, কাজে পরিণত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি এমন কিছু হয়ে যাইনি, আমি আপনাদের মধ্যে সবার চেয়ে ছোট। আমার এই পর্যন্ত আসার পিছনে আমার সবার প্রথমে আমি স্মরণ করব আমার পিতামাতাকে। আমার বাবা মারা গেছেন, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি স্মরণ করব আমার শ্রদ্ধেয় বড় ভাই মৌলানা আব্দুল আজিজ, যিনি আমার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা আব্দুল সালাম মাদানী হুজুর উনার ছাত্র ছিলেন। আমার ভাই যদি ছাত্র হন উনার, তাহলে আমি ওনার ছাত্র। মাওলানা আব্দুল সালাম আল মাদানী হুজুর, উনি আমাকে আমার বই প্রকাশের ব্যাপারে, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, উনি আমার বই প্রকাশের ব্যাপারে বিশাল আমাকে সহযোগিতা করেছেন, যেগুলো আমি ভাষা প্রকাশ করতে পারবো না। ওনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এরপরে আমি আমার বাবা এবং মোল্লা ভাই সাহেবের পরে আমি যাকে স্মরণ করব, আমার শ্রদ্ধেয় বড় ভাই আবুল কালাম আজাদ। একটু ঘুরাইও, উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, আমাকে লেখাপড়া করিয়ে, জানি না আমি কতটুকু মানুষ বা সঠিক মানুষ হতে পেরেছি। আমার এই ভাই সার্বিকভাবে আমার এই পর্যায়ে আসার পেছনে আমি উল্লেখযোগ্য কিছু হয়ে যাইনি, এরপরেও এই পর্যন্ত আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই ভাইয়ের বিশাল অবদান, যা আমি আমার ভাইয়ের ঋণ, কৃতজ্ঞতা কখনো শোধ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করব না। আমার একটা মেসেজ উপস্থিত এই হলের সবার কাছে এবং হলের বাইরে যারা আছেন, রাষ্ট্রের কাছে, বিশ্ব সমাজের কাছে। আমাদের সমাজের 4টি স্তর রয়েছে। গ্রাম্য সমাজ, আমার দৃষ্টিতে আমি সমাজের 4টি স্তর নিরূপণ করতে পেরেছি। গ্রাম্য সমাজ, আঞ্চলিক সমাজ, রাষ্ট্র সমাজ, বিশ্ব সমাজ।
এই সামগ্রিক সমাজ ব্যবস্থাকে সুস্থ, সুন্দর, পরিচ্ছন্ন একটা আদর্শ নিরাপদ সমাজে পরিণত করতে হলে, এই পৃথিবীকে বাসযোগ্য সমাজে পরিণত করতে হলে, বাসযোগ্য একটা পৃথিবী বিনির্মাণ করতে হলে আমাদের সবার সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে একটা বাসযোগ্য, নিরাপদ, পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য একেবারে গ্রাম্য সমাজ থেকে শুরু করে রাষ্ট্র এবং বিশ্ব সমাজের নেতৃবৃন্দের কাছে আমাদের সবার আবেদন, আমরা সকলে যেন ঐক্যবদ্ধভাবে একটা বাসযোগ্য, পরিচ্ছন্ন, নিরাপদ সমাজ, পৃথিবী, বিশ্ব তৈরির জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে একটা সুস্থ, সুন্দর এবং নিরাপদ সমাজে, বাসযোগ্য পরিবেশে বসবাস করার তৌফিক দান করেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরিশেষে আবারও আপনাদেরকে এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সবার প্রতি অসংখ্য অগণিত কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করে দুনিয়া আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য উত্তম জাযা এবং প্রতিদান প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। আমার কোনো কথা, কাজে বা আমাদের এই আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ আপনারা মেহরবানি করে আমাদের সভাপতি সাহেবের বক্তব্যের পরে সামান্য মুখতাসর ভাবে আপনাদের মর্যাদা অনুযায়ী আমরা খেদমত করতে পারবো না, সামান্য একটু আপনাদেরকে নাস্তার ব্যবস্থা রয়েছে, এগুলো আপনারা গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো, সুস্থ, সুন্দর, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম মাওলানা শামীম আহমদের কাছ থেকে। সুধীবৃন্দ, যেখানে বসে মানুষ শুধুমাত্র নিজেদেরকে নিয়ে চিন্তা করে, নিজেদের পরিবার নিয়ে চিন্তা করে, সেখানে বসে মাওলানা শামীম আহমদ তার সমাজকে নিয়ে ভেবেছেন, সমাজকে পরিচ্ছন্ন করার জন্য তার কলম চালিয়ে গেছেন। আমরা আশাবাদী সেই কলম তার আমৃত্যু চলতে থাকবে এবং সমাজ এবং দেশের জন্য তিনি কাজ করে যাবেন আজীবন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন, ভাইস চ্যান্সেলর, লিডিং ইউনিভার্সিটি, সিলেট। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশন এবং পাণ্ডুলিপি প্রকাশন কর্তৃক আয়োজিত মাওলানা শামীম আহমদ কর্তৃক রচিত পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানে প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা আব্দুল সালাম মাদানী, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্ব কবি কালাম আজাদ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সামরিক ব্যক্তিত্ব কর্নেল আলী আহমদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং লেখক, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান পীর, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মঞ্চের অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার সামনে সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। পুরা জাতি আজকে আমরা ভারাক্রান্ত। গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে সামরিক যে বিমান, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে সমস্ত কমলমতি শিক্ষার্থীরা এই পৃথিবী থেকে চলে গেছে এবং আরও অনেক শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ আহত হয়েছে, তাদের সবার দোয়ার জন্য আজকে আমরা রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছি। আমার বক্তব্যের শুরুতে আমি যারা গতকালকে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ হওয়ার জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। একই সাথে আমরা যে মাসে দাঁড়িয়ে কথা বলছি, আমরা যদি 24-এর কথা স্মরণ করি
তাহলে অবশ্যই জুলাই বিপ্লবের যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আজকে আমি রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে এখনো যারা আহত, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের দ্রুত তাদের আরোগ্য কামনা করছি। আজকের যে প্রকাশনা অনুষ্ঠান মাওলানা শামীম আহমদ অত্যন্ত সুন্দরভাবে এই সমাজের পরিবর্তনের জন্য ওনার নিজস্ব চিন্তাভাবনা তুলে ধরেছেন। কিন্তু যেহেতু বইয়ের টাইটেলে উনি বলেছেন আমাদের দায়িত্ব, পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব, এই আমাদের বলে এই শব্দটা ব্যবহার করার কারণে আমাদের সবারই কিছু না কিছু বক্তব্য ওনার মধ্যে চলে গেছে এবং সেই জন্য আমাদেরও কিছু বক্তব্য মনে হয় সেই বক্তব্যটা যদি ভবিষ্যতে উনি চিন্তা ভাবনা করেন, ওনার বইয়ের মধ্যে ইনকর্পোরেট করতে পারেন, তাহলে বইটি আরো শানিত হবে। বিশেষ করে আজকে যে সমস্ত গুণীজন ব্যক্তিত্বরা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যগুলা অনুসরণ করে সেই বইটা যদি আরো পরিমার্জিত পরিশীলন করা যায় তাহলে সেটা পাঠক সমাজে আরো বেশি সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। পরিচ্ছন্ন সমাজ করতে গেলে পরিচ্ছন্ন মানুষ চাই, আর এই পরিচ্ছন্ন মানুষ গঠন করতে গেলে পরিচ্ছন্ন একজন আদর্শকে, মডেলকে সামনে রাখতে হবে। আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যাকে আমরা মডেল হিসাবে অনুসরণ করতে পারি সমাজের প্রত্যেকটি দিক এবং বিভাগে, তার নাম কি আপনারা জানেন? সে হচ্ছে আমাদের প্রফেট মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করার সময় আমরা যদি আমাদের মহানবীকে অনুসরণ করতে পারি তাহলেই আমরা পরিচ্ছন্ন সমাজ গঠন করতে পারব। আমার অতীতে যে সমস্ত পূর্ববর্তী বক্তারা বক্তব্য দিয়েছেন তারাও এই কথা স্বীকার করে গেছেন যে মানুষের তৈরি যে মন গড়া আইন, সেই আইন দিয়ে এই সমাজকে পরিচ্ছন্ন করা সম্ভব না। বিগত 15 বছর আমরা যা দেখেছি এবং এই মানুষ যে এই 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে 15 বছর মানুষ তাদের প্রতিবাদ করেছে, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এসেছে, ছাত্র জনতা মাঠে নেমেছে, এই তরুণরা মাঠে নেমেছে এবং আল্লাহর রহমত এসেছে। সেই জন্য আমরা আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি এবং আমরা অনেকেই আমরা বলেছি যে আমরা নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি। আজকে যে আমরা এতক্ষণ এই মঞ্চে এই হলের মধ্যে আমরা কথা শুনতেছি, আপনারা বিগত 15 বছরের কথা চিন্তা করেন, আপনারা কি এই সময় এতক্ষণ এই মঞ্চে দাঁড়িয়ে হলের মধ্যে থাকি আপনারা বসতে আপনাদের বুক কি দুরু দুরু করে নাই? কোন সময় আপনাদেরকে এখানে ইনসাল্ট করা হবে, আপনারা একটা বক্তব্য দিচ্ছেন, একটা বৈঠক করতেছেন, বলা হচ্ছে গোপন বৈঠক, বলা হচ্ছে দেশ বিরোধী ষড়যন্ত্র। এই যে স্বাধীনতা আপনারা পেয়েছেন, নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতাকে পজিটিভ অর্থে কাজে লাগাতে হবে। আমাদের যুদ্ধ কিন্তু থামে নাই। আমরা যদি মনে করি যে আমরা 15 বছরের দুঃশাসন থেকে মুক্তি হয়েছি, এখন আমরা স্ক্যাটার্ড হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব, তাহলে এই ফাঁক দিয়ে আবারও যারা পরাজিত শক্তি তারা কিন্তু চলে আসবে। সেই জন্য বিগত 15 বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হওয়ার আগ পর্যন্ত সেইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর সেই ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের সামনে যে জিনিসটা সবচেয়ে বেশি যাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস অনুসরণ করে আমরা যদি সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করি তাহলে শুধুমাত্র আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গঠন করতে পারবো, অন্য কোনো উপায়ে পরিচ্ছন্ন সমাজ গঠন করা সম্ভব না। সবচেয়ে বড় যে প্রয়োজন, আমরা সবাই জানি যে শহরের প্রভাব গ্রামে পড়ে। একটা দেশের পার্লামেন্ট যদি ঠিক হয়ে যায় তার প্রভাব কিন্তু তৃণমূল পর্যায়ে চলে আসবে।
আমাদের সেই সুযোগ আসতেছে, ভবিষ্যতে আমাদের জাতীয় সংসদের ইলেকশন আসতেছে, সেই নির্বাচনে আপনারা এমন ব্যক্তিত্বকে চয়েস করবেন যিনি আপনাদের দৃষ্টিতে পরিচ্ছন্ন, যিনি আপনাদের দৃষ্টিতে সৎ, যিনি আপনাদের দৃষ্টিতে দক্ষ, আপনার যার কাছে মনে হবে যে এই ব্যক্তিত্বের দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব না, এই লোক হচ্ছে অনেস্ট, এই ধরনের লোককে আপনারা আপনাদের ভার্ডিক্ট, আপনাদের রায় দিবেন। তাহলেই আমরা পরিচ্ছন্ন সমাজ গঠন করতে সক্ষম হব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমাকে এই পরিসরে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা সবাই মিলে আমরা এই বাংলাদেশে বসবাস করি, সবাই আমরা অতীতে যেভাবে ঐক্যবদ্ধ আছি সেইভাবে ঐক্যবদ্ধ থেকে পরিচ্ছন্ন সমাজ গঠনের লড়াইয়ে আমরা এগিয়ে যাব। আমরা কখনো মনে করব না যে আমরা সমাজ গঠন করতে পেরেছি। আমরা বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। শুধু উপস্থিতি, এদেশের অর্ধশত বছরের ইতিহাস আমাদের মতো চিন্তা করতে হবে। প্রত্যেকটা সমাজকে এক এক করে আমরা একটা সুন্দর এবং রাষ্ট্র বিনির্মাণ করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি, সভাপতি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব বাইজিদ মাহমুদ ফয়সল, প্রকাশক পাণ্ডুলিপি প্রকাশন সিলেট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশনের পক্ষ থেকে সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ কয়েক বছর পর আমরা একটি সুন্দর পরিবেশে দীর্ঘক্ষণ বসে এখানে একটি সুন্দর মূল্যবান গ্রন্থের উপর আলোচনা শুনতে পেরেছি। এই গ্রন্থটির লেখক ইতালি প্রবাসী মাওলানা শামীম আহমদ। সুদূর প্রবাসে থেকে তিনি দেশ জাতির কথা চিন্তা করে একটি পরিচ্ছন্ন সুন্দর সমাজের স্বপ্ন দেখে বই লিখেছেন এবং বইটি লিখে আমার কাছে পাঠিয়েছেন। দীর্ঘদিন এটা গোসামাজা করে আমরা বই আকারে প্রকাশ করে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং এই বই থেকে আমরা সবাই যাতে কিছু গ্রহণ করতে পারি এই তৌফিক আল্লাহর দরবারে কামনা করছি। আর বিশেষ করে আপনারা যারা আজকে দীর্ঘক্ষণ বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া আমাদের যারা সম্মানিত অতিথি আজকের অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রেখে আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি লেখকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আরও নতুন বই আমাদেরকে তিনি উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এখানে কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, মেহেরবানি করে আপনারা এটা গ্রহণ